বর্তমান সরকারেরও অনেক নেতাকর্মী নিজেরা গুমের শিকার হয়েছে। আমরা জানি ইলিয়াস আলী থেকে শুরু করে অনেকে এখনও ওনাদের লাশ খুঁজে পাওয়া যায়নি। সেই ক্ষেত্রে কিভাবে এই মানবাধিকার যে অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ অধ্যাদেশকে সরকার স্থগিত করে, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আরেকটি ব্যাপার যেটা দেখলাম যে বাংলাদেশের যে আমরা জানি যে শুধুমাত্র আমাদের রাজনীতিকে ধ্বংস করা হয়নি তা তো না, ইনস্টিটিউশনগুলি ধ্বংস করা হয় তা তো না, আমাদের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে গত 15-20 বছর। এবং সেই ধ্বংস করার সবচেয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে কে সেটাও আমরা জানি। নাম ধরে বলতে কোনো সমস্যা নাই। এস আলমের মতো একজন লুটেরা একজন ব্যবসায়ী যিনি আসলে রাজনীতিকে কন্ট্রোল করে, ওনার আন্ডারেই বা ওনার নেতৃত্বেই এই জিনিস করা হয়েছিল। বাংলাদেশের বেশ কয়েকটা ব্যাংকে লুট করা হয়েছে। লুট বলাটাও ঠিক, একবারে ডাকাতিও কম বলা হবে। তো ডাকাতের কাছেই আপনি আবার নতুন করে আরেকটা অধ্যাদেশ দিয়ে বলতেছেন যে তুমি যদি এখন অল্প কিছু টাকা দাও তাহলে তোমাকে আমরা আবার দিয়ে দিব। ডাকাতকেই আপনি বলছেন ঠিক আছে তুমি ডাকাতি করেই ফেলেছো, আচ্ছা এখন আবারও আসো, যা কিছু আছে আরো কিছু নিয়ে যাও। সেরকম একটা অধ্যাদেশ আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার একটা অধ্যাদেশ করেছিল, সেটাকে চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে। এর মতো ন্যাক্কারজনক ব্যাপার আর কি হতে পারে চিন্তা করেন। আমি এই মঞ্চ থেকে এর প্রতিবাদ করে যাচ্ছি এবং আমাদের কাছে মনে হয় যে আপনারা রাজনীতি করেন ঠিক আছে, কিন্তু জনগণের এই অর্থনীতি বা জনগণের সবকিছু নিয়ে আপনারা ছিনিমিনি খেলতে পারেন না। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর ওয়ার্ল্ডের সবচেয়ে খারাপ অবস্থায় আছে, তারপরেও আপনারা জানেন আহসান মনসুর সাহেব যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি অনেক কিছু ফিক্স করে গেছিল, তারপরে দেখলাম হঠাৎ করে উনি নেই। এবং তখনই বোঝা যাচ্ছিল যে গভর্নর চেঞ্জ করা হয়েছেও বোধহয় কোনো একটা কারণে, এবং সেই কারণটা আমরা এখন বুঝতে পারছি। তো আমার কাছে মনে হয় আমাদের সবারই আসলে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকে এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত।